বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেস্ট অ্যানালিসিস দিতে। যেমন ধরেন, আপনারা আমার চার্ট দেখে নেবেন, সব রেকর্ড আছে। ইসলামী হিট করছে টার্গেটকে, মার্কেন্টাইল হিট করছে টার্গেটকে, এশিয়া হিট করছে টার্গেটকে, পূরবী হিট করছে টার্গেটকে, নর্দার্ন হিট করছে একটা টার্গেটকে, তারপরে জনতা হিট করছে টার্গেটকে। এভাবে যে ইন্স্যুরেন্সগুলো টার্গেটে গেছে সেগুলো আমার অ্যানালিসিসকে ওকে করছে। সোনার বাংলা হিট করছে টার্গেটকে। সবগুলো আপনারা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। টার্গেট হিট করে এখনও কনসলিডেশনে বা কারেকশানে আছে। এই শেয়ারগুলো এখনও উঠে আসতে পারে নাই, পারবে, বেশি দিন নিবে না, আর সেটা ভিন্ন কথা। তো এই ধরনের টার্গেট মিট অ্যানালিসিস আপনারা পাবেন, যেটা বেসিক অ্যানালিসিস। এই একটা চার্ট নিয়ে, পেজ একটা নিয়ে, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স দেখানো আর কিছু কথাবার্তা বলা আমার অ্যানালিসিস আসলে সেরকম না। আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো ইন্স্যুরেন্স একমাত্র বিএনআইসিএল 90 লেভেলে পর্যন্ত দেখেছি, আর 93 দেখেছিলাম। 90 লেভেলে একটু কারেকশান হয়েছে, একটা হিট, মানে ওই টার্গেটটা মিট করে উপরে চলে গেছে। এরপরে আবার বিএনআইসিএলের রেজিস্ট্যান্স দেখাইছি বা টার্গেট দেখাইছি 120, সেখানে গিয়ে হিট করছে এবং কারেকশানে আসছে। তো এইভাবে মিলতেছে, আরও মিল পাবেন। এখন 50টা পারও হয়ে গেছে, আরও বেশি হবে, কিন্তু আমি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি না, সেগুলো শেয়ার করা সম্ভব হচ্ছে না, পারতেছি না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্স্যুরেন্স, আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তার আগে কয়েকটা কথা বলতেছি যে ইন্স্যুরেন্সটা আমি এই লেভেল থেকে বলে গেছি যে ইন্স্যুরেন্স উঠবে, এই লেভেল থেকে বলে গেছি 30-34 লেভেল থেকে। এখন কোথায় আসছে? কেউ তো বলে নাই, কেউ তো বলতে পারে নাই, কেউ বলার সাহস করে নাই। আর কেউ আছে যারা অতীতে ইন্স্যুরেন্সে ধরা খাওয়া, ওরা ইন্স্যুরেন্স দিকে আর ভয়ে ফিরেও তাকায় না, ভালো কথা, কিন্তু নেগেটিভিটি ছড়ায়, প্যানিক দেয় এবং রীতিমতো কিনতে না করে। এখন ইন্স্যুরেন্স কিনে না কেউ, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন ইন্স্যুরেন্স কে কিনে, কীভাবে কিনে? এগুলো মার্কেট মেকানিজমের অংশ, মার্কেট প্ল্যানেরই অংশ, এবং ইন্স্যুরেন্সের উঠে আসাটাও সম্পূর্ণরূপে টেকনিক্যাল মেজারমেন্ট, টেকনিক্যাল কারণে। এখন আসেন আমরা ইন্স্যুরেন্সের আইটেম ওয়াইজ অ্যানালিসিসে যাই, দেখার চেষ্টা করি কোনটার কী অবস্থা। ইউটিউব আমাকে একটা রেস্ট্রিকশান দিছে এই জন্য যে রিইউজড কন্টেন্ট বা এরকম বলছে। এই জন্য আপনারা এখন আর আমার একটা আইটেমের উপরে বেশি অ্যানালিসিসও চাইতে পারবেন না, এবং আমিও দিতে পারবো না। এছাড়াও ডেসক্রিপশান চেঞ্জ করতে হবে এবং ভিডিও কমাইতে হবে। তো ইউটিউব আমাকে যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছে সেভাবে তো আমাকে করতে হবে। তো ইউটিউব আসলে ওদের সিস্টেমে ওরা ব্যবস্থা নিছে। আমার সাথে যোগাযোগ হচ্ছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর আপনারা এখন থেকে ওই আমার ভিডিও আছে বা দেওয়া আছে চার্ট, ওরকম 2-3-4টা ভিডিও আর পাবেন না। হয়তো একটা আইটেমের একটা ভিডিও থাকবে, নাহলে সর্বোচ্চ 2টা ভিডিও পাবেন। আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হচ্ছে। আশা করি বুঝবেন। যদি ভিডিওগুলো না পান তাহলে করার কিছু নাই, পুরনো ভিডিওগুলো থাকবে না, থাকলে একটা শেয়ারের একটা বা সর্বোচ্চ 2টা ভিডিও থাকতে পারবে, এরকম ব্যাপারটা আছে। ইউটিউব ওইটাই চাই, ওইটা আমি বুঝতে পারি নাই, এই জন্য ওরা আমার আপিল গ্রহণ করে নেয়। আসেন এখন অগ্রণী ইন্স্যুরেন্সের।
তো অগ্রণী ওই যে সাপোর্ট যেটা দেখেছিলাম, দেখেন ওই সাপোর্ট থেকে আর নিচে নামে নাই, উপরে উঠে আসছে, উপরে উঠে আসতেছে, উপরে উঠে আসবে ইনশাল্লাহ। এখানে ডাইভারজেন্স শুরু হয়ে গেছে। তো উঠে আসলে কতটুকু হবে টার্গেট অগ্রণীর দেখাইছি মনে হয় আগে, আরেকবার দেখাই দিই। মিনিমাম এই, হ্যাঁ এই লেভেলটা দেখানো আছে, 35 লেভেলটা থাকবে অগ্রণীর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। অগ্রণী বেসিক্যালি এই বি পয়েন্টটাকে কনফার্ম করছে। এরপরে এশিয়া এশিয়া ইন্স্যুরেন্স চেষ্টা করতেছে উঠে আসার জন্য, তবে এশিয়া ইন্স্যুরেন্স এখানে এই যে নেগেটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে হিস্টোগ্রামে, রেড হিস্টোগ্রাম হালকা হয়ে আসছে। তো এশিয়া ইন্স্যুরেন্স উঠে আসার চেষ্টা করতেছে, তবে হয়তো বা এখানে আরও 3-4 দিন থাকতে পারে, 3-4-5 দিন এই টপ ক্রাশ না করে থাকতে পারে, 4-5 দিন বা 6 দিনও হইতে পারে। এই টপ ক্রস নাও করতে পারে আপাতত, কয়েকদিন করতে পারে, নাও করতে পারে আপাতত, তবে এরপরে উঠে আসবে। এবং এশিয়াতে পাওয়ার আছে বা স্মার্ট মানি আছে। এখন স্মার্ট মানির ব্যাপারটা আসলে বলি, স্মার্ট মানিটা কি? স্মার্ট মানি আর কিছুই না, যখন যে আইটেমটা বাজারের টেকনিক্যালি মুভ করার জন্য, টার্গেট ওরিয়েন্টেড হওয়ার জন্য উঠে আসে, তখন প্লেয়াররা, বিনিয়োগকারীরা, তাদের অ্যানালিস্টরা সেটা ধরতে পারে, সেটা জানে, সেটা বুঝতে পারে, সেটা ফলো করে, সেভাবে তারা এন্ট্রি নেয়। নাহলে দেখেন সবগুলা ইন্স্যুরেন্স তো মুভ করতেছে, তাহলে কি সব একদম স্মার্ট মানি? বিষয়টা এমন না। সবগুলো ইন্স্যুরেন্স মুভ করতেছে, টেক্সটাইলও মুভ করতেছে, ধরেন ইঞ্জিনিয়ারিংও মুভ করতেছে। এসব কি স্মার্ট মানি বলে আমরা বলবো? স্মার্ট মানি আর কিছু নেই। স্মার্ট মানি হলো একটা সঠিক সময়ে এন্ট্রি দেওয়া প্লেয়াররা বা মার্কেটের স্টেক হোল্ডাররা। হালিমা গেটটা খোলো, হালিমা গেটটা খোলো। এশিয়া প্যাসিফিকও ট্রাই করতেছে এবং এশিয়া প্যাসিফিকে উঠে আসবে। আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, কনভার্জেন্স আর ডাইভারজেন্স। এমএসিডি মানে কি? মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স আর ডাইভারজেন্স। সেই কনভার্জেন্স ডাইভারজেন্সই আমি দেখাই, অন্য কিছু না। এখানে এই দেখেন নেগেটিভ কনভার্জেন্সে আছে, মানে নেগেটিভ কেন? জিরো লাইনের নিচে লাল। আর কনভার্জেন্স মানে তো কনভার্জ হওয়া, উঠে আসা, বাঁকানো, পজিটিভিটি, এই আর কি। তো এই পজিটিভিটির দিকে যাচ্ছে, আর 1 দিন বা 2 দিন পরে এশিয়া উঠে আসবে। এশিয়া একটা ভালো করবে শেয়ার, আমি বলে রাখি আপনাদেরকে, এশিয়া প্যাসিফিক অনেক ভালো করবে, আপনারা ভাবতে পারতেছেন না। এই লেভেল থেকে দ্বিগুণ করার সুযোগ আছে। এই যে এশিয়া প্যাসিফিকে টার্গেট ওরিয়েন্টেড হতে হলে এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে হবে। তো এই রেজিস্ট্যান্সটা ও ক্রস করবে, এই করার জন্যই তো উঠে আসতেছে, এবং এই জন্যই স্লো। হালিমা এরপরে তারপরে এশিয়া প্যাসিফিক। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদের জন্য শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমি বলতেছি এইভাবে 52 পার হবে, 58 যাবে, 58 পার হবে, 63 যাবে। আমি বলতেছি অ্যানালিসিস বেসড। কিন্তু হ্যাঁ, মার্কেট তো আমাকে বলে দেয় নাই। মার্কেট কি আমাকে বলে দিছে যে আমি 63 যাব বা 58 যাব, 52 যাব? তো 52 তো 34 থেকে বলে আসতেছি, 32 থেকে বলে আসতেছি, এর আগেও বলে আসছি যে ইন্স্যুরেন্স উঠবে এবং সবার আগে উঠবে। কারণ কিছু থিওরি ছিল, টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল ছিল, এছাড়া প্যাটার্ন ছিল, পজিশন ছিল, যেগুলোর বেসিসে বলছি। টেকনিক্যাল অ্যানালিসিসের থিওরি কি, প্রিন্সিপাল কি? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যেটা টেকনিক্যাল অ্যানালিসিসের ফাদার,
চার্লস ডো যে কথাটা বলছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, প্রাইস কমে বাড়ার জন্য, বাড়ে কমার জন্য। তা আমরা যদি বোকার মতো শুধু ভয়ে থাকি, পেনিকে থাকি, আপনি তো 2 দিন পরে মিউচুয়াল ফান্ডও কিনবেন না যখন বাড়তে দেখবেন। তো আমার পেনিক বা ভয়ের কী জন্য কারণটা? আসসালাম। সবচেয়ে ভালো কারণ হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপালগুলো হচ্ছে সবচেয়ে ভালো কারণ। যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এগুলো অবধারিতভাবেই টেকনিক্যাল অ্যানালিসিসে ঘটবে। এখন কিছু লোকজন যারা বিভিন্ন চ্যানেলে অ্যানালিসিস দেয়, আমি একটু সারপ্রাইজড হয়ে যাই। তারা শুধু ইন্স্যুরেন্সের বিরুদ্ধে, এই জন্য আমি তাদের বিরুদ্ধে কথা বলি। আমি তাদের অ্যানালিসিস নিয়ে ওইভাবে কিছু বলি না, কারণ আমি বুঝতে পারছি তাদের অ্যানালিসিসের লেভেল। এরপরও আমি বলছি দুইটা ভালো ভিডিও আমি পাইছি। একটা হচ্ছে ইচিমোকু যিনি ব্যবহার করছেন, আরেকটা হচ্ছে একজন ভালো একটা টপিক্সের উপর অ্যানালাইসিস দিয়েছেন, ফার্স্ট ক্লাস জানে ওই লোকটা। এই দুজনের কথা আমি বলছি, কিন্তু বাকি যারা এত নেগেটিভিটি ছড়ায়, লাভটা কী হচ্ছে? এখন বাজার তো ইন্স্যুরেন্সে কনসেন্ট্রেটেড, এটা তো বুঝাই দিচ্ছে বাজার, কিন্তু বাজার এটা বুঝতে দিচ্ছে না। অ্যাপারেন্টলি বুঝতে দিচ্ছে না। কোনো অন্যান্য সেক্টরের একটা শেয়ারও আপনার টার্গেট মিটে যায় নাই, টার্গেট মিট করে নেয়, 2-1টা পচা শেয়ার ছাড়া। আশা করি বুঝতে পারছেন। ও আচ্ছা, আমি যেটা বলি, আমি ধরেন 58 বলছি, 762 বলছি। এখন ইন্স্যুরেন্স 58 গিয়ে আর যাচ্ছে না, নেমে আসতেছে 58 থেকে নামতে 55, 54, 52, 53-তে চলে আসছে। আপনি কি বসে থাকবেন? বুঝে নিয়েন কথাটা। আপনি তো স্টপ লস দিবেন, আপনার স্টপ লস কেন? আপনি প্রফিট টেক করবেন। ইন্স্যুরেন্সের কথা বলে আসতেছি 34 থেকে, আপনি কেন স্টপ লসের কথা আসবে? আপনার আসবে যে প্রফিট টেকের কথা। সেটা তো আমি কাউকে বলে দিব না, কারণ এটা যে নেমে উঠবে আবার, সেটা তো আমার পরের কথা। আমি তো সাপোর্ট দেখা যাব। আপনি দেখতেছেন যে 58 থেকে 55, 54, 53 আপনি আপনার প্রফিট নিয়ে ফেলবেন, অথবা যারা ভুল এন্ট্রি দিয়েছেন তারা স্টপ লস দিবেন। এটাই তো শেয়ার বাজারের নিয়ম। আমি কখনো বলে দিব না ইন্স্যুরেন্স 58 থেকে 45 আসবে। আমি একটা সাপোর্ট দেখাইতে পারি, কিন্তু আমি বলে দিয়ে পারি এখানে আসবে, এখানে আসতে পারে। কী জন্য বলে দিব না? কারণটা হলো আমি তো কনফার্ম না যে 58 থেকে 46 আসবে বা 50 আসবে। কারণ আপনি যদি 50 আসবে মনে করি, পেনিকে সেল দেন, স্টপ লস নেন, সেটা তো আরেক সমস্যা, কারণ আপনি আপনার লস হয়েছে। এই জন্য আমরা কী করব, টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী করা উচিত, সেটা হচ্ছে ওরা গ্র্যাজুয়ালি সাপোর্ট দেখাবে, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো সাপোর্টটা ওকে হবে। তাহলে আপনার কাজ কি লস দেখা, বা আপনার কাজ কি প্রফিট হারানো? না, আপনার কাজ হচ্ছে আপনার যেটা করার সেটাই আপনি করবেন। সেটা হচ্ছে কি, আপনি প্রফিট দিবেন, নইলে স্টপ লস দিবেন। আর যারা কনফিডেন্ট বিনিয়োগকারী, যারা পুরোপুরি বিলিভ করে যে ইন্স্যুরেন্স আসেই যাবে, তাইলে তারা কি করবে? তারা অপেক্ষা করবে কারেকশন শেষে আবার ওঠার জন্য। যারা ঠিক করছে একটা শেয়ারকে, ধরেন প্রাইম ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, এগুলো সম্পর্কে আমি কী কমেন্ট করছি আপনারা জানেন। তো ধরেন এই শেয়ারগুলো অনেক দূর যাবে, আপনি বিনিয়োগকারী হিসেবে জানেন। তাহলে কী হবে সেক্ষেত্রে? আপনি অপেক্ষা করবেন, আপনি সেল দিবেন, সে সবই তো আপনার ইচ্ছা। এখানে তো ব্লেম দিতে পারবেন না। আমি এটাও জানি ইন্স্যুরেন্সে এখন আপনারা সবাই পজিটিভ, সবাই ভরসা করতেছেন। আজকে ইন্স্যুরেন্স না উঠলে, ওকে না হলে, বারবার অ্যানালিসিস ওকে না হলে, বারবার সাপোর্ট ওকে না হলে, আপনারাই নেগেটিভ হয়ে যাবেন, আপনারাই নেগেটিভ বলবেন। এটাই বাস্তবতা, এটাই সত্যি। আপনারা তখন পুরোপুরি ভুলে যাবেন যে 34, 32 লেভেল থেকে ইন্স্যুরেন্স উঠে আসার কথা বলে আসতেছি, গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি, এবং মানে নিঃসংকোচে, হ্যাঁ, কনফিউজ না হয়ে। তো এগুলো একটু মাথায় রাখবেন যে স্টপ লস টস এগুলো, সাউন্ডটা কমাই দেন, সাউন্ড হয়, এগুলো স্টপ লস টস এগুলো আপনার নিজেরই সিদ্ধান্ত। আমরা কেন সাপোর্ট, আমি ধরেন সাপোর্ট দেখাই দিলাম যে 48 আসবে 58 থেকে,
ধরেন 54 থেকে যদি ঘুরে যায় তাহলে আর কী হবে? আপনি তো 58-এ মেরে দিয়েছেন 10% লসে। এই জন্য আমাদের কাজ হচ্ছে গ্র্যাজুয়ালি সাপোর্ট দেখানো, যে সাপোর্টগুলো রিজনেবল। আগে বলেন নাই কেন, এটা বলার সুযোগ থাকে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শেয়ার কিনলেও আপনাকে কিনতে হবে, বিক্রি করলেও আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসেন এখন এশিয়ার পরে এশিয়া প্যাসিফিক বিজিআইসি সম্পর্কে কেউ জানতে চাইছে, একটু দেরি করতেছে কেন, এত দেরি করতেছে কেন? দেখেন বিজিআইসি কি প্যাটার্নে নাই, এটা তো অ্যাসেন্ডিং বেস প্যাটার্নের মতো উঠতেছে। হ্যাঁ, অ্যাসেন্ডিং বেস প্যাটার্ন, জিগজ্যাগের মতো অ্যাসেন্ডিং বেস প্যাটার্নের মতো উঠতেছে। এখন আবার উঠে নেক্সট টার্গেট হবে 48, এরকম একটা লেভেল। তারপরে যদি সে প্যাটার্ন চেঞ্জ করে তো করবে। এক এক শেয়ার এক এক রকম প্যাটার্ন ধারণ করে, এটা মাথায় রাখবেন। যার যেভাবে মুভমেন্টের সুবিধা হয়, যার যেভাবে টেকনিক্যাল সাপোর্ট থাকে, এই কথাগুলো মনে রাখবেন। আবারও বলি, আজকে বলতেছি, আগেও বলছি, এই বিজিআইসি 49, 50 এ লেভেল যাওয়ার সম্ভাবনা আছে নেক্সটে। হ্যাঁ, এটা শর্ট টার্ম। আবারও বলতেছি যে একদম এই কথাটা একদম মুখস্থ রাখবেন। আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে বলতে পারি। আপনারা যদি আমার কাছে দেখতে চান, বুঝতে চান এই বিষয়গুলো, তাহলে যোগাযোগ করবেন। আর আমার কোনো অসুবিধা নেই। আমার কোর্সও একটা শুরু হচ্ছে ইনশাল্লাহ 10 তারিখ থেকে, মোটামুটি কনফার্ম। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা অবশ্যই বিশ্বাস রাখবেন প্রতিদিনকার প্রাইস অ্যাকশান সম্পূর্ণরূপে টেকনিক্যাল অ্যানালিসিস বেসড, সম্পূর্ণরূপে 100-এ 100। ওইসব বাই প্রেশার, সেল প্রেশার, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এসব কিছু বুকিশ কথাবার্তা বলা হয়, এগুলো আমার ডায়েরিতে নাই। আমি এগুলো শিখাই না, আমি এগুলো আলোচনা করি না। আমার কাছে যেটা অ্যাকুমুলেশন, ওরা ওইটাকে বোঝায় হয়তো বা সাপ্লাই বা ডিমান্ড, কী বোঝায়, সাপ্লাই বোঝায়। আমার কাছে যেটা কনসলিডেশন, সেটা ওরা এভাবে বলে। এগুলো ওদেরও আসলে ওইভাবে দোষ নাই, যে বলার কারণে হয়তো বই পুস্তকে পাইছে, ওদের কোচ ট্রেনাররা ওইভাবে শিখেছে। কিন্তু ওগুলাতে আমি জোর দিই নাই। আমার সম্পূর্ণ জোর হচ্ছে মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম অ্যান্ড ভোলাটিলিটি, পাশাপাশি এই অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, তার পাশাপাশি রিট্রেসমেন্ট এক্সটেনশন, পাশাপাশি টাইম কারেকশান অ্যান্ড কনসলিডেশন। এগুলো হচ্ছে আমার বেসিস। আমি কেন কনসলিডেশন বলি তখন এরা হয়তো ওইটাকে ডিমান্ড জোন বলে অথবা সাপ্লাই জোন বলে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন বিজিআইসির পরে আমরা দেখব বিএনআইসিএল। ওই যেটা দেখাইছিলাম, 120-এর টার্গেটটা মিট করছিল দ্বিতীয়বার, এটা ওকে হয়েছিল, ওইটা মিট করে সে কারেকশানে গেছে। আসলে বিএনআইসিএলে বেসিক্যালি বড় কোনো বাধা নাই। কেউ জানতে চাইছে, একটু বলার চেষ্টা করি। বিএনআইসিএল, হ্যাঁ ঠিক আছে, তো সব কিছু ঠিক আছে, এইটাও ঠিক আছে। এইটা সে আসলে করছে গতকাল সে মুভিং অ্যাভারেজকে বাড়াইছে, হ্যাঁ, মোমেন্টামকে বাড়াইছে, মুভিং অ্যাভারেজকে সে কমাই ফেলছে। প্রাইস গেইন করে উঠে আসার জন্য কোনো সমস্যা নাই। আগামীকাল আবার ওকে থাকার জন্য বিএনআইসিএল, এখানে দেখেন বাই সিগনালে আছে বিএনআইসিএল, এমএসিডিতে বিএনআইসিএলে আমি বড় কোনো প্রবলেম দেখি নাই। আমি আপনাদেরকে বলছি, এবং 120-এর রেজিস্ট্যান্স দিয়েছিলাম, সেটাতে গিয়ে হিট করে কারেকশান হয়েছে, মানে অ্যানালিসিস ওকে, ওই টার্গেটের অ্যানালিসিসটা ওকে করছে। এখন আবার সে উঠে আসতেছে। আমি বলছি ওকে আসে, এই আর কি। তো দেখা যাক কী হয়। এরপরে আসেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আপনারা একটু মনে রাখবেন, স্টিল ওয়াটার
রানস ডিপ। সেন্ট্রাল ইন্স্যুরেন্স অনেক দিন কনসলিডেশন। এই যে দেখেন, এটাকে হয়তো অনেকে বলবে যে ডিমান্ড জোন আমি দেখাই দিই আপনাদেরকে, হ্যাঁ, বা এরকম কিছু বলবে। আসলে এটা ডিমান্ড জোন টোন কিচ্ছু না, এটা সম্পূর্ণ টেকনিক্যাল কারণে এই পজিশানটা নিছে। সেটা হচ্ছে কনসলিডেশন। আর এখন কনসলিডেশনটা কী আপনাদের একটু আমি শেয়ার করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আগেও বলছি কনসলিডেশনটা কী, আমি বলি মাঝে মাঝে আপনাদেরকে যে কনসলিডেশনটা কী। কনসলিডেশনটা হচ্ছে প্রাইস, টাইম এবং মুভিং অ্যাভারেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এগুলো বুঝে নেবেন। আর আরও ভালো বুঝতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। এই হলো এই কারণেই এই সাইডওয়ে। হ্যাঁ, তো এখন বলেন আপনারা ওগুলো আমি কেন বলবো? আমি তো জানি এটা কী কারণে ঘটতেছে, আমি এটার প্রবলেমটা কি আপনাদেরকে দেখাইছি। এই কারণে ও সাইডওয়ে, ওরা ওইসব ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড, এগুলো যে যেভাবে শিখছে আর কি। যাই হোক, এখন আসেন সেন্ট্রালের শেষ হয়ে আসতেছে। সেন্ট্রাল দেখেন এখানে এমএসিডিতে নেগেটিভ কনভার্জেন্স দেখাচ্ছে। কনভার্জেন্স মানে হচ্ছে গুড থিং, আর ডাইভারজেন্স মানে হলো ব্যাড থিং, এভাবে বুঝে নিন তাইলে হবে। তো সেক্ষেত্রে এই কনভার্জেন্সে চলে আসছে অলরেডি এবং উঠে আসবে এখান থেকে, এবং আশা করতেছি এই মুভমেন্টে ও এইটা পার হয়ে উপরেরটাও পার হবে ইনশাল্লাহ। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমি এটার দিকে নজর রাখছি, এটার দিকে আমার খেয়াল আছে, কারণ অনেক দিনের কনসলিডেশন শেষ করতেছে। টেকনিক্যাল অ্যানালিসিসেও আরেকটা কথা, টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস চাইলে দৌড়াইতে পারে না, প্রাইসকে টাইম দিতে হয়, টাইমের সাথে কনসলিডেট করতে হয়। এগুলো যদি বুঝেন আপনি বেসিক টেকনিক্যাল অ্যানালিসিসটা বুঝে যাবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না, আপনার কাছে লোকজন আসবে। তারপরে হলো সিটি জেনারেল নিয়ে কিছু বলবো না। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স উঠে আসতেছে, ওকে আসে, কোনো সমস্যা নাই। আমি একটু দেখি কন্টিনেন্টাল, হ্যাঁ, আশা করি ইয়েস সেক্টরের মতো উঠে আসতেছে, ইন্স্যুরেন্সের মতো উঠে আসতেছে। এই যে সাপোর্টটা পাইছে, যে সাপোর্টটা দেখাইছিলাম দেখেন ওই সাপোর্টটাই পাইছে। এগুলো আর এত দেখাইতে হয় না, আপনারা আশা করি আমার অ্যানালিসিসের এইগুলোর ব্যাপারে আপনাদের কিছুটা হলে আইডিয়া হয়েছে আল্লাহর রহমতে, এই আর কি। কন্টিনেন্টাল বলে আমরা দেখব ক্রিস্টাল। হ্যাঁ, ক্রিস্টাল কি কারেকশান শেষ করছে কি না। ক্রিস্টালের মূল কারেকশান এখনও শেষ হয়নি। ক্রিস্টালের মূল কারেকশান শেষ ধরতে পারবেন মূলত এইটা যখন ক্রস করে ফেলবে 90 যখন ক্রস করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে ক্রিস্টাল এখনও ওকে করতে পারে নাই, ক্রিস্টাল কনসলিডেশনে আছে। আমি বলছি আপনাদেরকে যে শুধুমাত্র প্রাইস কারেকশান শেষ হলে হবে না, ক্রিস্টালকে টাইম কারেকশানও শেষ করতে হবে। তার মানে কি আপনারা বুঝে নেন যে একটা শেয়ার চাইলেই দৌড়াইতে পারে না। আপনারা যে দেখেন বছর বছর একটা শেয়ার দেরি করতেছে, বেশিরভাগ শেয়ার তো এমনি দেরি করে না। কিছু মার্কেট প্ল্যান, মার্কেট মেকানিজম থাকবেই। এর বাইরে হচ্ছে ফান্ডামেন্টাল পিএসআই, এগুলো থাকবে। এর বাইরে হচ্ছে টেকনিক্যাল। এই যে ক্রিস্টাল 66 টাকা আসবে বলছিলাম, আসছে ঠিকই, কিন্তু ক্রিস্টাল এখনও উঠে আসতে পারে নাই। ক্রিস্টালের এখনও কনসলিডেশন শেষ হয় নাই। ক্লিয়ার কাট কথা শেয়ার করে দিলাম, এই আর কি। এখন হচ্ছে শুলবনি। এরপরে ঢাকা ইন্স্যুরেন্স। এই ভিডিওটা একটু বড় হবে, আমার উপায় নেই, অনেকগুলো কথা বলছি এবং অনেকগুলো শেয়ারের অ্যানালিসিস দিচ্ছি, এই জন্য আপনারা দেখবেন। এই যে দেখেন ঢাকা খুব ফার্স্ট ক্লাস ওয়েতে আছে, একটা ফার্স্ট ক্লাস ক্যান্ডেল করছে। ঢাকারও কিছু বাধা ছিল, এই জন্য ঢাকা দেরি করছে। এই আপনাদেরকে আমি বলছিলাম প্রাইমের বাধা ছিল, প্রাইম দেরি করছে। বিজিআইসির বাধা ছিল, বিজিআইসি দেরি করছে। তা আমি বলি যে বাধা আছে তো দেরি করে কেন? তাইলে অ্যানালিসিস যদি ওকে না হয় তাহলে ওই শেয়ারগুলো উঠে না কেন, অন্যগুলো উঠে কেন? ওগুলাকে আমি বাধা আছে বলি কেন, আগে থেকেই বলি কেন? আস্তে আস্তে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ঢাকা উঠে আসবে, ঢাকার অ্যানালিসিস দেখে নেবেন।
তবুও আমি শর্ট টার্মে একটা দেখে দেওয়ার চেষ্টা করি। এই শেয়ারটা লং টার্গেট শেয়ার, হ্যাঁ, বাট এ ফান্ডামেন্টালি একটু উইক হয়েছে। আমি জানি না লং টার্গেটে যাইতে পারে। সেকেন্ড কোয়ার্টারে যদি ভালো ইপিএস দেয় 53, 54 এখান থেকে ঢাকার নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। তারপরে হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স। ইস্টার্ন ইন্স্যুরেন্স ওই যে সব একই কথা, সাপোর্ট পাইছে এই যে ক্লাউডের সাপোর্ট থেকে এবং উঠে আসতেছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স কিছুটা আচ্ছা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের কারণটা হচ্ছে আসলে ইস্টার্ন ইন্স্যুরেন্স একটু সাইড হয়ে গেছে, খেয়াল করছেন? এটার কারণ হচ্ছে মূলত ও এখনও কনসলিডেশন পুরোপুরি সারতে পারে নাই। আর কনসলিডেশন এই ব্যাপারটা চোখে দেখে বলতে হয়। এটার ডাটা আমার কাছে নাই, আমার কাছে থাকে না। এই জন্য কনসলিডেশন শেষ হওয়ার বিষয়টা চোখে দেখে বলতে হয়। বলতে আদার ইন্ডিকেটর অসিলেটর দেখে আমি বলি। যেমন ধরেন প্রগতি, অনেক আগেও বলছি, হয় নাই। এই রিসেন্ট বলছি প্রগতি, রিসেন্টটা হয়েছে কালকে হল্টেড করছে। তো এই জন্য কনসলিডেশন একদম পুরোপুরি রেগুলার বেসিসে ইন্ডিকেশন না আসলে টেকনিক্যাল বলা যাবে না, বলা কঠিন। তবে ইন্ডিকেশন আসলেই বলা শুরু করা যাবে। যেমন ধরেন এখনও ইন্ডিকেশন আসে নাই আপনার ক্রিস্টালে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ইস্টার্নের পরে ইস্টল্যান্ড, এই যে ইস্টল্যান্ড ওই সাপোর্টটাকে ওকে করছে এবং ওই যে তানকে একটু জেনসেনের সাপোর্ট এবং সুন্দর পজিশন নিছে। ইস্টল্যান্ড ইজ লাইক এ ফ্ল্যাগ, হ্যাঁ, ইস্টল্যান্ড ইজ লাইক এ ফ্ল্যাগ এবং দিস ফ্ল্যাগ উইল কনফার্ম দ্য নেক্সট রেজিস্ট্যান্স হোপফুলি। আমি দেখাচ্ছি, ইস্টার্ন ইজ লাইক এ ফ্ল্যাগ, হ্যাঁ, স্ট্রেট ফ্ল্যাগ, ওই যে এখানে এটা হবে ওর নেক্সট রেজিস্ট্যান্স। ইস্টার্ন এই যে ইস্টল্যান্ডের, এটার পরে সে অন্য চিন্তা করবে। এটাই ওর মূল টার্গেট না, মূল রেজিস্ট্যান্স না, আরও আসে পরবর্তীতে। ইস্টল্যান্ডের পরে ইআইএলটা অনেক দিন দিই না। ওই যে আমি দেখেন আপনাদেরকে বলছি ইআইএলের প্রবলেমের কথা, আপনারা জানেন ইআইএলের সমস্যা আছে। ইআইএল আসলে এখন উঠে আসার মতো ছিল না, এরপরেও বাজারের সাথে তাল মিলিয়ে ইআইএল উঠে আসতেছে এবং ইআইএল দেখেন মাত্র অল্প গেইন করছে এই কয়দিনে, কত 25 থেকে 30। যাই হোক, তাও তো গেইন করছে, ইন্স্যুরেন্স মুভ করতেছে, এই জন্য গেইন করছে, নাহলে হয়তো সাইড ওয়েতে থাকতো। ইআইএল নট ইন গুড পজিশন স্টিল, বিকজ কী জন্য গুড পজিশনে না, আসলে ইআইএল বেসিক্যালি এক্সাস্টেড মানে সে কিছুদিন আগে টার্গেট মিট করে আসছে, তার অ্যানালিসিস বা তার এই ইন্ডিকেটরগুলো ওকে হয় না। ইআইএল 35-36 আগে যাক, তারপরে আবার অ্যানালিসিসের কথা চিন্তা করব। 35-36-এর একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি মনে হয়, সেটা ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। তারপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল তো বলছি। তারপরে হচ্ছে ডিজিআইসি দেখেন, ওই যে সাপোর্টটা দেখাইছি, ওই সাপোর্ট থেকে উঠে আসতেছে এবং ম্যানেজ করে উঠে আসবে এবং তার একটা রেজিস্ট্যান্স আছে এখানে। এটা পার হওয়ার পরে নতুনভাবে দেখাবো, আমার ভিডিওতে মনে হয় দেখাচ্ছে। তারপরে এইটা 39-40, এটা হিট করলে তারপরে ওইটা। তাও গ্লোবাল ইন্স্যুরেন্স, এই অ্যানালিসিসটা আমি কালকে দিতে পারি নাই, আজকে দিচ্ছি এই জন্য। গ্লোবাল ইন্স্যুরেন্স ওই যে সাপোর্ট যেটা দেখাইছিলাম ওইখান থেকে উঠে আসছে এবং গ্লোবালের নেক্সট টার্গেটগুলো দেখে নেন। এখানে একটা টার্গেট আছে, এই টার্গেটে যাওয়ার পর হয়তো গ্লোবাল অ্যাডজাস্টেড হবে এবং গ্লোবাল একটা কারেকশান হবে। ওই যে বি পয়েন্ট, সবসময় মনে রাখবেন, এই বি পয়েন্টটা আর সি পয়েন্টটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি ইন্স্যুরেন্স। এই পয়েন্টটার পরে হয়তো খুব একটা যাবে না কোনো ইন্স্যুরেন্স, হ্যাঁ, শুধুমাত্র পুরবি গেছিলো, পুরবি গিয়ে আবার ব্যাক করছে, আর একটা ইন্স্যুরেন্সও বি পয়েন্ট ক্রস করে যায় নাই। সুতরাং আপনারা বি পয়েন্ট বা সি পয়েন্ট যেটা বলে, যেটা যে প্যাটার্নে দেখানো হোক, এটা একটা ভাইটাল পয়েন্ট, এটা একটা ইন্স্যুরেন্সের বেসিক টার্গেট লেভেল।
এখন আসেন গ্লোবালের পরে ইসলামী ইন্স্যুরেন্স। দেখেন ওই যে আবার আমার টার্গেটে গিয়ে আবার হিট করছে, কিন্তু এখনও ক্রস করে নাই। এখন আপনারা ইসলামীর জন্য ইসলামী টার্গেট এটা এখনই হয়তো এই টার্গেট মিট করতে পারবে না। পারলে ভালো, আপনারা অপেক্ষা করবেন ইসলামী ইন্স্যুরেন্সের নতুন এন্ট্রির জন্য 62 পার হলে। তবে ইসলামী ইন্স্যুরেন্সের টার্গেট কিন্তু লং, এটা আবার মাথায় রাখবেন। আমি নতুন অ্যানালিসিস দিছি ইসলামী ইন্স্যুরেন্সের, সেটা দেখবেন 80 আছে, তারপরেও আছে ইসলামী ইন্স্যুরেন্স টার্গেট বা রেজিস্ট্যান্স লেভেল। তারপরে হচ্ছে কর্ণফুলী এখন যে দেরিটা করবে ওই দেরিটা সাময়িক দেরি। কর্ণফুলী উঠে আসার মূল কাজগুলা, মূল প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এখন কর্ণফুলী একটা সময় আপনারা 80 টাকা দেখবেন আশা করি ইন ফিউচারে। এখন কর্ণফুলী আবার উঠে আসবে। এখনের জন্য শর্ট টার্ম রেজিস্ট্যান্সগুলো ফলো করবেন। আমি একটা রেজিস্ট্যান্স দেখাই দিই কর্ণফুলীর রেজিস্ট্যান্স হবে এখন। নেক্সট রেজিস্ট্যান্স খুব সম্ভবত এটা হবে 47, এটা মনে রাখবেন। কর্ণফুলীর নেক্সট রেজিস্ট্যান্স হবে 47 বা 46, হ্যাঁ 46 47 এই লেভেলটা হবে কর্ণফুলীর নেক্সট রেজিস্ট্যান্স। এটা আশা করি বুঝতে পেরেছেন। এটা হবে কর্ণফুলীর নেক্সট রেজিস্ট্যান্স। একটা হাফ রাউন্ডিং বটমের মতো কর্ণফুলী উঠে আসবে। কর্ণফুলীর মূল বাধা শেষ, তবে বর্তমানে ছোট একটা বাধাতে আসে, সেটা কিছুটা কনসলিডেশন টাইপের বাধা। এটা বাধা দূর করা খুব কঠিন কিছু হবে না আশা করি। রিপাবলিক শেয়ারটা অনেকেরই ঝুলে রাখছে। আসলে রিপাবলিকের পক্ষে রিপাবলিক এখন যেরকম কারেকশানও শেষ করতেছে, আবার কনসলিডেশনও শেষ করতেছে। কারেকশান শেষ করতে গিয়ে রিপাবলিক নিচে নামছে আবার কনসলিডেশন শেষ করার জন্য দেখেন, আপনারা বুঝে যাবেন, আমার কথার মিল পাবেন। যেভাবে বলি যে জন্য বলি সেই কারণটা খুঁজে পাবেন। দেখেন রিপাবলিক মূলত এই লেভেলে বেশ কয়দিন এইটা তো থাকার কথা না নর্মালি। এটা ওর কনসলিডেশন হচ্ছে এই জন্য যাতে সে 44 50 প্লাস যেতে পারে। এটার অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আপনারা এখন আমার একটা অ্যানালিসিসের বেশি হয়তো পাবেন না, কোনো চার্টের একটা বা দুইটার বেশি, কারণ ইউটিউব আমাকে রেস্ট্রিকশান দিছে বেশি অ্যানালিসিস না রাখতে। এই 46 পর্যন্ত বা 45 পর্যন্ত কর্ণফুলী রিপাবলিক নেক্সট টার্গেট। এই নেক্সট টার্গেটের পরে আপনারা একটু সাবধান হবেন বা প্রফিট নেওয়ার চেষ্টা করবেন এই 46-এর পরে। এরপরে রিপাবলিক 58 60 সব যাওয়ার আছে। শুধু 60 না, আরও বেশি কিছু হবে। কিন্তু আপনারা হয়তো পুরনো ইন্স্যুরেন্স হোল্ডাররা জানে, যারা আমার সাথে আছেন, ইন্স্যুরেন্সগুলো কোনটা কততে গেছিলো আগের টপ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখায়, এই যে দেখেন এই 75 ছিল রিপাবলিকের টপ। তো এটা কিন্তু 75 না, এটা আসলে 85-র উপরে ছিল। এটা অ্যাডজাস্টেড প্রাইস হয়ে এখানে আসছে। তারপরে আমি ওই শেয়ারগুলোর এখন দেখাচ্ছি না যেগুলো ও টার্গেট মিট করছে। এই সোনার বাংলা, তারপরে ফিনিক্স, তারপরে পূরবী, জনতা, এগুলোর এখন আমি দেখাচ্ছি না। তারপরে প্রাইম ইন্স্যুরেন্স আসলে খুব ভালো কিছু ভালো কিছু করার অপেক্ষায় আছে। আপনারা এটা মনে রাখবেন। প্রাইম নিয়ে আমি অনেক ডিল করছি অতীতে। প্রাইম আমি একবার 46 টাকায় নিয়েছিলাম, ওটা 32 টাকায় আসছিল, পরে 73 টাকায় সেল করছি। এই যে এই 45 একটা টার্গেট মিট করছে, দেখেন প্রাইম এভাবে টার্গেট মিট করে চার্ট। এরপরে প্রাইমের টার্গেট বেসিক্যালি আসলে আর নাই, মূলত 60। হ্যাঁ, মূলত একটা আছে 62,
প্রাইম এরপরে প্রাইম এছাড়া প্রাইমের আরেকটা রেজিস্ট্যান্স একটু দেখাই দিই, সেটা ওই হতে পারে 56। এটাও একটা রেজিস্ট্যান্স প্রাইমের, এটাকেও 56 লেভেল, এটাকে একটু কনসিডারেশনে রাখবেন। প্রাইম এইটা, এই দুটোটা রেজিস্ট্যান্স ভ্যালিড ফর প্রাইম। তবে 56 পার হয়ে সে যদি যাওয়ার মতো তার সাপোর্ট থাকে, টেকনিক্যাল সাপোর্ট থাকে, তাহলে সে 60 লেভেলেও চলে যাবে আশা করি। তারপরে হচ্ছে যারা যে শেয়ারগুলো বারবার চায়, গ্রিন ডেল্টা আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আরেকজনকে হেল্প করবেন, আশা করি ভালো কিছু পাওয়ার জন্য। আমি মনে করি আমার অ্যানালিসিস আরেকজনের হেল্প হওয়ার মতো ইনশাল্লাহ। এই যে গ্রিন ডেল্টা আপনারা বেসিক্যালি এখন দেখেন, গ্রিন ডেল্টা এই টার্গেটটাই ওর বেসিক টার্গেট হয়ে গেছে, 86 বা এইটা 86 লেভেলটা। গ্রিন ডেল্টার 86 লেভেলটা আমি ফিবোনাসি দিয়ে পাই কিনা দেখি, দেখেন পেয়ে গেছি। সুতরাং এইটা ভ্যালিড আছে। আরেকটা টার্গেট হইতে পারে 80 লেভেল। এই তো গ্রিন ডেল্টা উঠে আসতেছে, ঠিক আছে। গ্রিন ডেল্টাকে একটু সময় নিতে হচ্ছে, এখন আর বেশি সময় নেবে না, এবার সে একটু ফাস্ট দৌড়াবে আশা করি। পায়োনিয়ার ওকে আছে, পায়োনিয়ারে কনসলিডেশনের খুব একটা প্রয়োজন নাই, পায়োনিয়ারে উঠে আসবে। এবং পায়োনিয়ারের মেজারমেন্ট দুইটা হইতে পারে, একটা হইতে পারে এমন, এইটাই বেটার মেজারমেন্ট 91, এটাই ফলো করলে ভালো হবে পায়োনিয়ারের। আর একটা আছে কত এখানে 84, এই দুইটাই পায়োনিয়ারের জন্য সাজেস্ট করলাম। আরেকটা হচ্ছে এইটা, এই 91, এই দুইটাই পায়োনিয়ারের জন্য সাজেস্ট করলাম। এই দুইটাই ফলো করবেন। বাজার কোন রেজিস্ট্যান্সে যাবে আমাদেরকে তো বলে দেয় না, তা আমরা এই জন্য অপশনগুলো ধরে রাখবো। তবে আমি প্রাইস অ্যাকশন দেখলে, সাথে ইন্ডিকেটরগুলোর রেসপন্স দেখলে আমি আইডিয়া করতে পারি বা বলতে পারি যে আল্লাহর রহমতে কোথায় গিয়ে হিট করবে বা কোথায় গিয়ে থামবে। এখন আসেন পায়োনিয়ারের পরে আসে ইস্টার্ন কি বলছি না, ইস্টার্ন বলা হয় না, এই ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই যে দেখেন এই সাপোর্ট ঠিকই পেয়ে গেছে এবং উঠে আসতেছে। তো ইস্টার্নও একটু দেরি করতেছে, ওইটা বলছি মনে হয়, হ্যাঁ 75 জন্য যাচ্ছে কমপক্ষে ইস্টার্ন। এরপরে আরও রেজিস্ট্যান্স আছে, ওগুলো দেখে রাখবেন। 75, এরপরে 81, 80। তো 81, 80 গেলে আপনারা ইস্টার্ন ছেড়ে দিতে পারেন। এটা একটা ওই সি পয়েন্টের মতো একটা পয়েন্ট, ইস্টার্নের নেক্সট টার্গেট 81। এখানে যাওয়াটা সে কমপ্লিট করবে আশা করি। ইন্স্যুরেন্স যদি 0.618 লেভেল বা 62 বা 63 লেভেলে যায়, এই 62 বা 63 লেভেলের ব্যাপারে আমি এখন যথেষ্ট আশাবাদী ইনশাল্লাহ। হয়তো 50%-এর বেশি আশাবাদী আমি, দেখা যাক কি হয়। তারপরে হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। কেউ শুধু তার শেয়ারটার অ্যানালাইসিস চাই, এটা চাওয়াটাই স্বাভাবিক। নিজেরটা চাইবে না তো অন্যজনেরটা চাইবে নাকি, এর কি। এই যে ইউনিয়নের রেজিস্ট্যান্স দেখানো আছে 58, এরপরে আরেকটা দেখানো আছে 62 বা 63। এর বাইরে ইউনিয়নের আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখা দিই, আপনারা ওখানে গেলেও প্রফিট নিয়ে ফেলতে পারেন। সেটা হচ্ছে 54 লেভেলটাও ইউনিয়নের জন্য ভাইটাল আছে, এটা মাথায় রাখবেন। এখানে গেলেও আপনি প্রফিট নিতে পারেন বা একদম বের হয়ে যেতে পারেন ইউনিয়ন থেকে। আর ইউনিয়ন কিন্তু আবার 80 যাওয়ার অ্যানালিসিসও আছে, সেটা লং টার্ম। ও যে দেখেন ইউনিয়ন কীভাবে আগাচ্ছে, দেখেন আপনারা হোয়াইট সোয়ান অ্যানালিসিসটা রয়ে গেছে ইউনিয়নের। এই হোয়াইট সোয়ানের প্যাটার্নে আগাচ্ছে কিনা আপনারা দেখেন, দেখে আমার সাথে কমেন্ট করবেন। আমার পেজে এসে আপনারা দয়া করে বিটলামি করবেন না, আমি এগুলো নিতে পারি না। এই যে দেখেন যাচ্ছে ওইভাবে, ইউনিয়নকে যেভাবে দেখায় হোয়াইট সোয়ানের টার্গেট সেদিকে যাচ্ছে। এই যে আগস্ট সেপ্টেম্বর নাগাদ হয়তো ইউনিয়ন ওই লেভেলে চলে যাবে ইন্ডেক্সের মতো আশা করি, দেখা যাক।
এই ইউনিয়নের এই টার্গেট 64। আশা করি বুঝতে পারছেন ইউনিয়নের আপডেট। এখন আসেন এই ইউনিয়নের পরে ফেডারেল ইন্স্যুরেন্স সাপোর্ট পাইছে, উঠে আসতেছে। ফেডারেলের নেক্সট টার্গেট হচ্ছে কত? ফেডারেলের নেক্সট টার্গেট হলো একটা 32-এর টার্গেট ছিল, সেটা আছে কি না জানি না। এখন একটা 37 আছে। হ্যাঁ 37 আছে, এই 37 আছে। আরেকটা একটা টার্গেট মিট করে ফেলছে, 30-এর টার্গেটটা মিট করছে, আরেকটা 32 আছে, এরপরে 37। দেখেন ফেডারেলের কোথা থেকে উঠছে আপনারা দেখেন, মানি ডবল অবস্থায় হয়ে গেছে ফেডারেলের। এই তারপরে হচ্ছে নিটোল ইন্স্যুরেন্স কারেকশান শেষ করছে, উঠে আসতেছে, উঠে আসবে, অসুবিধা নাই। এবং টার্গেট মিট করবে। টার্গেট কত? 46-এর আগে আর কোনো রেজিস্ট্যান্স আছে? হ্যাঁ আছে। 46-এর আগে একটা টার্গেট মিট করছে নিটোল, দেখেন 46-এর আগে আরেকটা রেজিস্ট্যান্স আছে 42। এই দুইটা একটু মনে রাখবেন নিটোলের ক্ষেত্রে। এগুলো আমি বারবার বলবো না, আপনারা আপনাদেরগুলো মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। নিটোল উঠে আসতেছে, কারেকশান শেষ করছে। এই একটা দেখেন মিলে গেছে এখানের সাথে, এই যে 42 আর একটা হচ্ছে 46। 42টা ইজিলি যাবে, 46-এ একটু স্ট্রাগল করতে পারে, এই আর কি। এরপরে নিটোলের 50ও যাওয়ার আছে, অনেক যাওয়ার আছে। তবে এই 46টাই নিটোলের একটা ভাইটাল টার্গেট বা রেজিস্ট্যান্স, যেহেতু সি পয়েন্টটা এখানে, সুতরাং এটা বুঝে নেবেন। প্যারামাউন্ট আসলে ইচিমুকু না দিলে পারফেক্টলি সব বিশ্লেষণ আমি দিতে পারি না ইচিমুকু ছাড়া। তো আমি এখন এই প্যারামাউন্টের জন্য একটু ইচিমুকু নিব, অনেকগুলোর জন্য ইচিমুকু নিই নাই, আমি প্রয়োজন মনে করি নাই। প্যারামাউন্টের জন্য নিব কেন? প্যারামাউন্টে এই জায়গায় একটু দেরি হওয়ার কথা বলছি, ওই দেরিটা একটু আসে বইলাই সে আপনার গতকালও প্রাইস ছাড়ছে, দেখেন এর আগের দিনও প্রাইস ছাড়ছে। এই জায়গাটায় ওকে হয়ে গেলে প্যারামাউন্ট নিউ টার্গেটের দিকে যাবে। প্যারামাউন্ট বটম কনফার্ম করে ফেলছে, আপ ট্রেন্ডও কনফার্ম করছে, বাট এই জায়গাতে একটু কনসলিডেশনের ব্যাপার রয়ে গেছে। এই জন্য হয়তো 2-1 দিন বড় ধরনের গেইন নাও করতে পারে, একটু ছোট থাকতে পারে, একটু কারেকশান হতে পারে 2-1 দিন। এরপরে প্যারামাউন্টের আর বাধা থাকবে না। প্যারামাউন্ট একটা রোড ক্লিন স্টক, এটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। রোড ক্লিন, রোড স্মুথ স্টক, এটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। দেখা যাক। তো প্যারামাউন্টের মতো ভালো পজিশানে খুব বেশি শেয়ার নাই, এটাও বলে রাখলাম। কিন্তু সে এগুলো এইসব কারেকশান করতে হয় টেকনিক্যাল প্যাটার্ন থেকে। উঠতে গিয়ে সে যেভাবে উঠছে, সেই যে ধরনের প্রবলেম তৈরি করছে সেগুলোকে সলভ করতে সে নামছে। এই যে দেখেন এই প্রগতি শেষ পর্যন্ত এই কনসলিডেশনের শেষ হওয়ার অ্যানালিসিসটা ওকে হলো, এবং প্রগতি একদম একদিনেই এত বড় গেইন হল্টেড হয়ে গেল। এবং প্রগতির দিকে যারা চোখ রাখছেন তো রাখছেন, ভালো করছেন, এবং আমার অ্যানালিসিস ফলো করে যারা কনফিডেন্স রাখছেন তারাও ভালো করছেন। প্রগতি পিছনে আর তাকাবে না আশা করি। রূপালী ইন্স্যুরেন্স, যে শেয়ারগুলোর জন্য সবাই জানতে চায় বেশি ওইটা হলো রূপালী ইন্স্যুরেন্স। কালকে অ্যানালিসিস দিছি, এইখানে 2-3 দিন দেরি হইতে পারে, বা 4-5 দিন, তারপরে রূপালী উঠে আসবে। অ্যানালিসিস দেওয়া আছে, অ্যানালিসিসগুলো দেখবেন। এই লেভেল পর্যন্ত উঠে আসার টার্গেট আছে রূপালীর।
আজকে আপাতত আর না বলি, অনেক অ্যানালাইসিস দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।